18 থেকে 36 বছর বয়সী ভোটাররাই আগামী নির্বাচনে বিজয় নির্ধারণ করবে। যে দল এই ভোটারদের টানতে পারবে তারাই জয়ী হবে, এ কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তাদের মতে নির্বাচনী ইশতেহারে তরুণদের জন্য চমক থাকতে হবে। বিষয়টি মাথায় নিয়ে নির্বাচনী ইশতেহারে তরুণদের বেশি গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক দলগুলো। স্বৈর শাসনের 3টি বিতর্কিত নির্বাচনে তরুণ ভোটারদের একটি বড় অংশ ভোটই দিতে পারেননি। তাই আগামী নির্বাচনে তারা প্রথমবারের মতো ভোট দেবেন। সামনে যে নির্বাচনটা হবে সেটা যাতে সবাই সুষ্ঠুভাবে একদম নিজস্ব নাগরিকের দায়িত্ব একদম মেনে তারা যাতে ভোট দিতে পারে। নির্বাচিত সরকারের প্রতি রিকোয়েস্ট থাকবে যে তরুণদের বেকার ভাতা দেওয়া। হালনাগাদ ভোটার তালিকায় 18 থেকে 33 বছর বয়সী ভোটারের সংখ্যা 4 কোটিরও বেশি, যাদের ধরা হচ্ছে আগামী নির্বাচনে ফলাফলের নিয়ামক। তাদের জন্য আমাদের প্রত্যাশা থাকবে যেন আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ভালো করে। যেই দলে আসুক সে যেন দেশের জন্য কাজ করে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 18 থেকে 36 বছর বয়সী ভোটার 5 কোটির কাছাকাছি। আগামী নেতৃত্ব নির্বাচনে যাদের মুখ্য ভূমিকা পালন করতে হবে বলছেন বিশ্লেষকরা। লম্বা সময়ের যে জেনারেশনটা ডেভেলপ করেছে সেই জেনারেশনটার চয়েস কিন্তু কোনো রাজনৈতিক দলই জানে না, কারণ তারা আসলে অফিসিয়ালি ভোট দেয় না। আর তারা খুব বেশি, অনেক সময় দেখা যায় কি তারা সব কিছু খুব ক্যালকুলেশন করে। রাজনৈতিক দলগুলো এই ভোটারদের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফায় তরুণদের গুরুত্ব দেয়া হয়েছে। এছাড়াও তরুণদের কর্মসংস্থান, শিক্ষা ব্যবস্থা সংস্কার সহ নানা বিষয়ে নির্বাচনী ইশতেহারে গুরুত্ব পাবে। তো আমরা ওই তরুণদেরকে লক্ষ্য করে দেখেই আমাদের 31 দফাতে আমরা তরুণদের কর্মসংস্থান এবং চাকরি ব্যবস্থার ব্যাপারে বলা আছে। বেকার ভাতা দেওয়া এবং এই ভাতা চলাকালীন সময়ে তাদের যেসব ক্ষেত্রে চাকরি পাওয়া যায় তাদেরকে সেই ক্ষেত্রে ট্রেনিং দিয়ে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেওয়া। জামায়াতে ইসলামী বলছে তরুণদের বিষয়গুলো গুরুত্ব দিয়েই ইশতেহার তৈরি করা হচ্ছে। রাষ্ট্র বিনির্মাণে তরুণ ভোটারদের দায়িত্বপূর্ণ ভূমিকা আশা করছে জামায়াত। নৈতিকতা, উৎপাদনমুখী শিক্ষা, কারিগরি শিক্ষা, এর মধ্য দিয়ে একটা নৈতিকতা আর সময়ের চাহিদা পূরণ করার টেকনিক্যাল এডুকেশন, গবেষণা, মেধার বিকাশের সাথে সমন্বয় করে আমরা শিক্ষা ব্যবস্থাকে কিন্তু ঢেলে সাজাবো। একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনে তরুণ ভোটারদের সুচিন্তিত মতামত আশা করছেন রাজনীতিবিদ ও সচেতন নাগরিকরা। বিশ্লেষকরা বলছেন এখনকার তরুণ প্রজন্ম রাজনৈতিকভাবে অনেক সচেতন। তাই দলগুলো ইশতেহারে তাদের জন্য কি বিষয় রাখছে, সেই সঙ্গে কতটুকু জনবান্ধব কর্মসূচি দিচ্ছে সেটির দিকে নজর থাকবে তরুণদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নুরি আলম সিদ্দিকী। জনাব নুরি আলম সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে এবারের নির্বাচনে তরুণরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলা হচ্ছে, এবং ফলাফলের নিয়ামক হিসেবে কাজ করবে। রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তাদের এটা মতামত। একটু জানতে চাই যে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে তরুণদের কোন ধরনের বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন? জি, থ্যাংক ইউ সো মাচ। দেখেন, এইবারের রাজনীতিতে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে সেটা হলো তরুণ ভোটার যারা আছে, যারা একবারও ভোট দিতে পারে নাই তারা। এখানে যে জিনিসটা থাকতে হবে সেটা হলো, যেমন ধরেন আপনার জাতীয়তাবাদী দলের আমরা যে স্লোগানটা দেখছি, ওনারা রাস্তায় পেস্টুন ব্যানার এগুলো লাগিয়েছে এবং সেখানে লিখেছে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক। তো আবার প্রশ্ন হলো ওই জায়গায় যে ধানের শীষে যে আমি দিব, কেন দিব, এই কেনর জবাবটা খুব ক্লিয়ারলি রোডম্যাপ থাকতে হবে ওনাদের এখানে। একদম পরিষ্কার করে সুস্পষ্টভাবে থাকতে হবে যে আমি এই কারণে তারুণ্যের ভোটটা আমাকে ধানের শীষে দিতে হবে। তাহলে যারা এই এই দলটাকে সাপোর্ট দিবে সেখানে যদি ক্লিয়ার রোডম্যাপ না থাকে, ওরা যদি ভীষণগুলো না দেখে, তাহলে ওরা কিন্তু ভোটটা দিবে না। ওদের চিন্তা ভাবনাগুলো অনেক গভীরে, কারণ আমরা তো শিক্ষার্থীকে নিয়ে ডিল করি। আমরা ওদেরকে বুঝতে খুব কষ্ট হয় অনেক সময় যে ওরা আসলে কোথায় যেতে চাচ্ছে। তবে যেটা আন্দাজ করতে পারি বা আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি সেটা হলো এরকম, যে ওরা সবসময় এঙ্গেজ থাকতে চায়। আপনি প্রত্যেকটা কাজে যদি ওদেরকে সম্পৃক্ত করতে পারেন, তাহলে দেখবেন যে এই যে ওরা ওরা নানান ভাবে আপনাকে সহযোগিতা করবে, এবং এই জিনিসটা আমরা খুব সহজে উপলব্ধি করতে পারি। এখন যেটা হওয়া উচিত যে ওদের যে কর্মসংস্থান, এটা অনেক ভাবে করা যায়। যেমন ধরেন
ওরা পাশ করার পরপরই এমন কিছু জিনিস ওদের সামনে থাকবে যে যাতে করে ওরা আর বেকার না থাকে এবং ওরা কোনো কাজে সম্পৃক্ত থাকবে, সেটা তাদের অভিজ্ঞতা হিসেবে কাজ লাগাবে। পরবর্তীতে তারা যখন চাকরির অ্যাপ্লিকেশন দিবে সেখানে তাদের কাজ কাজ হবে সেটা, যেমন ইন্টার্নশিপ হতে পারে, নানান ধরনের এই ছোট ছোট টিম ওয়ার্ক হতে পারে, বিভিন্ন ধরনের কাজ আছে সেগুলোকে তারা ইনভলভ হতে পারে, সেই জায়গাগুলো থাকবে। আবার যখন তারা পড়ালেখা অবস্থায় থাকবে তখন তাদের জন্য যদি আমরা বিভিন্ন ধরনের, যেমন বিদেশে যেরকম টিএশিপ আছে, যেমন মানে এটাকে বলা হয় টিচিং অ্যাসিস্ট্যান্স আর কি, তখন তারা কি করে যে এখানে থেকে তারা বিভিন্ন ধরনের রিসার্চের কাজ করে এবং শিক্ষকদের সাথে সম্পৃক্ত থাকে। এই ধরনের এখানেও তাদের একটা অভিজ্ঞতা থাকে। আরেকটা হলো এরকম যে যে সকল শিক্ষার্থীরা মনে করেন এখনো চাকরি করতে পারবে না কিন্তু তারা পড়াশোনা করতেছে, তারা ভবিষ্যতের ভোটার হবে, তারা যে কাজটা করবে তারা খুবই চমৎকার করে দেখবে যে কোন দেশ আসলে দেশ। আমি একদম খুব সহজে যদি বলি, বাচ্চাদের মধ্যে প্রচুর পরিমাণে দেশপ্রেম বোধ আছে। এটা যে দল এটাকে খুব গভীরভাবে তাদেরকে সামনে তুলে ধরতে পারবে যে কিভাবে তুমি এর সাথে সম্পৃক্ত থাকতে পারো, তারাই কিন্তু খুব ভালোভাবে ভোটটাকে ওই কাস্ট করতে পারবে এবং তাদের পক্ষে নিতে পারবে। এটা হলো মোদ্দা কথা। এবং বিশেষ করে তরুণ তরুণী যারা ভোট দিবে এবার নতুন, তাদের কাছে ওই যে কেনর জবাবটা খুব ক্লিয়ার থাকতে হবে যে আমি এই কারণে এই মার্কাকে ভোট দিব। এই যেহেতু তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক, যদি এই কথাটা বলা হয় তাহলে আমি ধানের শীষে ভোট দিতে চাই ঠিকই, কিন্তু আপনি আমার জন্য কি করবেন সেটা একদম সুস্পষ্ট যদি না থাকে তাহলে কিন্তু ভোটটা দিবে না। জি, যেটি আপনি বললেন যে 18 থেকে 33 বছর বয়সী এই ভোটারের সংখ্যা কিন্তু 5 কোটির উপরে, অর্থাৎ এরা বেশ একটা নিয়ামক হিসেবে কাজ করবে ভোটের ফলাফলের ক্ষেত্রে। আরেকটি বিষয় জানতে চাই যে তরুণদের গুরুত্ব দেওয়ার পরেই পরবর্তীতে যদি আমরা ধরি যে ইশতেহারে আর কোন বিষয়গুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে দেওয়া উচিত বলে আপনি মনে করেন রাজনৈতিক দলগুলোর জন্য? দেখেন, আমাদের দেশে দুইটা জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ, একটা হলো শিক্ষা আর একটা হলো স্বাস্থ্য। আপনি আমাদের অধিকাংশ তরুণ জনবল যারা বেড়ে উঠছে তারা কিন্তু নানান ভাবে এই ম্যাল নিউট্রিশন যেটাকে আমরা বলি, অপুষ্টি জনিত কারণে তাদের সমস্যাগুলো হয়। এবং স্বাস্থ্যের যে জায়গাটা, এই জায়গাটাতে তাদের নিয়মিত যে স্বাস্থ্য বীমা এটা চালু করা খুব জরুরি। এবং এটা স্কুল পর্যায় থেকে যদি শুরু করা হয় তাহলে দেখবেন যে এই একটা পার্টিকুলার লেভেলে আমাদের দেশে আমরা যেটা করি যে অনেক ক্ষেত্রেই মানে অসুস্থ না হওয়া পর্যন্ত আমরা হসপিটালে যাই না। বিশেষ সকল সারা পৃথিবীর সমস্ত স্কুলগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে যে যে কাজটা করা হয় সেটা হলো যে স্কুল পর্যায়ে একটা সার্টেন টাইম পর, অর্থাৎ 6 মাস পর পর তাদের একটা হেলথ চেকআপ হয়, একদম রুটিন চেকআপ। এই চেকআপটা খুব বেশি কষ্ট লাগে না, বেশি টাকা পয়সাও খরচ হয় না, কিন্তু আপনাকে এক ধরনের মেসেজ দেয় যে তাদের যে এই বয়সে বিশেষ করে বাচ্চাদের চোখ, বাচ্চাদের ইউরিন ইনফেকশন হয়, তাদের সমস্যা হার্টের একটু প্রবলেম হতে পারে। এই এই সিম্পল মেকানিজম গুলো যদি মানে সরকার যদি ইশতেহারে রাখে যে স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে, ইউনিভার্সিটি পর্যায়ে, অর্থাৎ লেখাপড়ার পর্যায়ে তাদের স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করবে এবং সেই ঝুঁকি মানে সেই ইয়াটা রাষ্ট্র অন্তত 50% যদি বেয়ার করে তাহলেও কিন্তু জিনিসটা খুব ভালো হবে। এটা হলো একটা জিনিস। সেকেন্ড হলো যে এডুকেশনের কথা যেটা বললাম, আপনি যদি শুরু থেকেই একটা দেশ যদি বিনির্মাণ করতে চান তাহলে সেখানে প্রথম যে জিনিসটা দরকার হবে একটা ভালো শিক্ষা। এই শিক্ষার জন্য যে জায়গাগুলো দরকার সেটা হলো যে আপনার প্রাথমিক শিক্ষা একদম ভিত্তি। এটাতে জি, যদি বুঝতে পেরেছি কোনো আপনার ধরনের বক্তব্য স্পষ্ট। জনাব নুরি আলম সিদ্দিকী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।